হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে স্ট্যাটিক ভেরিয়েবল কী হয়, আর সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা একদিন গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর সেরকমভাবেই আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কেও একটা বিস্তারিত ধারণা থাকা খুবই জরুরি। কারণ হতেও পারে যে আপনাদের প্রজেক্টে কখনো এই স্ট্যাটিক ভেরিয়েবলটা খুবই প্রয়োজনীয় একটি ভূমিকা পালন করছে। তাই এই কারণে আমাদের এই স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে একটা আইডিয়া থাকা খুবই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, আর তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 46, তাই আমরা এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C করে Ctrl+V করে দিলাম, অ্যান্ড দেন এটাকে আমরা জাস্ট রিনেম করে দিলাম। এগুলো আমরা সব জানি, তো আমরা 46কে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তো চলুন এবার আমরা ভিএস কোডকে ওপেন করে নিই এবং তারপরে আমরা 46 বলে ফোল্ডারটাকে ভিএস করে নিয়ে আসি, পাশাপাশি আমরা জ্যাম্পকেও ওপেন করে নেব। সো চলুন সবার প্রথমে আমরা জ্যাম্প সার্ভারটাকে অন করে নিই। সো জ্যাম্প অন করার পরে আপনারা এখান থেকে অ্যাপাচে আর মাইএসকিউএলটাকে স্টার্ট করে নিই। যদিও মাইএসকিউএলের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদের পরে প্রয়োজন হবে, বাট স্টার্ট করে রাখুন, এটা প্র্যাকটিস হিসাবে এটা থেকে গেল। সো এখান থেকে আপনারা এটাকে ক্লোজ করে দিন। তো চলুন এবার আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ফাইল থেকে আমরা ফোল্ডারটাকে নিয়ে আসি। তো ফাইল, দেন অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, দেন হচ্ছে পিএইচপি ক্লাসেস, দেন একবার নিচে এসে 46 অ্যাড। ইয়েস, ঠিক আছে। দেখুন আমাদের এখানটাতে সম্পূর্ণ যে ফোল্ডার স্ট্রাকচারটা রয়েছে 46 সেটা চলে আসলো, আর এখানটাতে আমাদের index.php ওপেন হয়ে গেল। এবার আপনি এখান থেকে একটা কাজ করুন, আপনি এখান থেকে জাস্ট index.phpটাকে ডাবল ক্লিক করুন। দেখুন আমাদের এখানটাতে index.php প্রিভিয়াসলি 45-এর যে ক্লাসটা রয়েছে সেটা এখানটাতে চলে আসলো। তো আমরা এখানটাতে আগের দিন শিখেছিলাম গত পর্বে যে গ্লোবাল ভেরিয়েবল কী হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমরা একটা কাজ করি, এখান থেকে সমস্ত কিছুকে ফর দ্য মোমেন্ট রিমুভ করে দিচ্ছি। এখান থেকে রিমুভ করে দিলাম সব কিছুকে, এটাকে জাস্ট আমি একটু শর্ট করে আনি। তো জাস্ট টেস্টিং পারপাসের জন্য জাস্ট আপনি এখানে ইকো লিখুন হ্যালো পিএইচপি, দেন এখানে একটা সেমিকোলন দিয়ে দিন। আর চলুন এবার আমরা জাস্ট আমাদের যে ফায়ারফক্সটা রয়েছে সেটাতে আমরা এই ফাইলের ইউআরএলটা ওপেন করে দেখি যে আমাদের পিএইচপি ঠিকঠাকভাবে রান করছে নাকি। তো দেখুন আমরা ফায়ারফক্সের মধ্যে লোকাল হোস্ট /php ক্লাসেস ক্লাস 46 দিয়ে দেখলাম যে আমাদের হ্যালো পিএইচপিটা কিন্তু রান করছে। তো চলুন এবার দেখা যাক যে পিএইচপিতে স্ট্যাটিক ভেরিয়েবল কী হয়। দেখুন আমরা তার জন্য একটা কাজ করি, মনে করুন আমাদের যদি একটা ফাংশন থাকে যে কোনো একটা কিছুকে কাউন্ট করার জন্য, মনে করুন আমরা একটা ফাংশন তৈরি করলাম, যেরকম মনে করুন আমি এখানে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন অর্ডার আন্ডারস্কোর কাউন্ট বলে একটা ফাংশন তৈরি করলাম। তো এই ফাংশনটার মধ্যে মনে করুন আমি এটা চাইছি যে এই ফাংশনটা যতবার করে কল হবে ততবার করে এটার ভিতরে একটা ভেরিয়েবল থাকবে, সেটা এক এক করে বাড়বে। মনে করুন আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম যে $কাউন্ট, মনে করুন $কাউন্ট ইকুয়াল টু বাই ডিফল্ট আমি 1 রাখলাম, ঠিক আছে। আর মনে করুন এখানটাতে আমি করলাম যে $কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে। এখানটাতে নিচে লাইনে চলে আসলাম $কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে। আর তারপর এখানটাতে আমি জাস্ট এই কাউন্টটাকে একবার ইকো করে দিচ্ছি যে ইকো কাউন্ট, ঠিক আছে। সো এবার বলুন তো যদি আমি প্রথমবার এই ফাংশনটাকে কল করি তাহলে এটা রেসপন্স কী আসবে। আমি জাস্ট ফাংশনটাকে কল করলাম, পিএইচপির মতো করে চিন্তা করুন। পিএইচপি ফাংশনটাকে কল করবে, ফাংশনটা ডেফিনেশনে যাবে, যাওয়ার পর এখানটাতে কাউন্ট ভেরিয়েবলের মধ্যে 1 স্টোর করবে, তারপরে কাউন্ট প্লাস প্লাস করলো, মানে কাউন্টটাকে 2 করলো। তো 2 করার পরে ও এখানটাতে কী করবে, ইকো কাউন্ট, জাস্ট 2 দেখিয়ে দেবে, তাই না। বা এটা যদি 0 থাকে, মনে করুন এটা যদি 0 থাকে তাহলে আমাকে কী দেখাবে, এখানটাতে 1 দেখাবে, তাই না। তাই চলুন একবার আমরা জাস্ট ফায়ারফক্সে গেলাম, এটাকে একবার রান করলাম, দেখুন 1 দেখালো, বেশ ঠিক আছে। এইবার আমি যদি এটাকে আরেকবার কল করি এখানটাতে, সরি, এটাকে জাস্ট এভাবে কল করলাম, তাহলে এখানটাতে কি দেখাবে, 2 দেখাবে, 3 দেখাবে, না 4 দেখাবে, বলুন, আপনারা বলুন। এখানটাতে একই দেখাবে, কারণ চলুন দেখা যাক আগে আউটপুটটা দেখি। দেখুন 1 দেখাচ্ছে। তো আমি একটা কাজ করি, আমি জাস্ট এই একোর পরে একটা বিআর দিয়ে দিই, যেহেতু ব্রাউজারে শো করছে। সো আমি এখানটাতে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশ প্রেস করব। দেখুন প্রথমবার যখন কল করলাম তখনও 1 দেখালো, পরের বারও 1 দেখাচ্ছে। কেন 1 দেখাচ্ছে নিজেরাই ভাবুন।
যখন আমরা আবার এই ফাংশনটাকে যখন দ্বিতীয়বারের জন্য কল করলাম, পিএইচপি কী করলো, এখানে গেল, কাউন্টের মধ্যে কত স্টোর করলো, 0, কাউন্ট প্লাস প্লাস কত করলো, 1, আর এটা জাস্ট 1 স্টোর করিয়ে দিল। পিএইচপি তো পিএইচপির মতো করেই কাজ করছে, তাই সেই হিসাবে আমাদের এখানেও 1 পাওয়ার কথা আর এখানেও 1 পাওয়ারই কথা, যেটা কিনা আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি। বাট আমি তো অন্য কিছু চাইছিলাম। আমি চাইছিলাম যে যতবার এই ফাংশনটা আমি যদি এখন এখানটাতে এরকম করি, তাহলে এই প্রথম ফাংশনের জন্য এটা হবে 1 এরকম করে, দ্বিতীয় ফাংশনের জন্য এটা হয়ে যাবে 2, কারণ এটাকে তো আমি দুবার কল করেছি, মানে সেকেন্ড টাইম কল করেছি, তাই এটা 2 হওয়ার কথা। আর থার্ড টাইমের জন্য মনে করুন এখানটাতে হয়ে যাবে 3। ঠিক আছে, এইটা হওয়ার কথা ছিল। বাট আপনি এই মুহূর্তে এখন সব জায়গায় কী পাবেন, 1, আর এখানেও পাবেন 1। কারণ কি, পিএইচপি প্রতিবার এখানে যাচ্ছে, প্রতিবার কাউন্টার ভ্যালু 0 হচ্ছে, প্রতিবার সেটা প্লাস প্লাস হচ্ছে, মানে কাউন্টার ভ্যালু 1 হচ্ছে, আর সেটাকেই ও শো করে দিচ্ছে, তাই না? তাই আপনি যদি চান পিএইচপিতে যে আমি যতবারই ফাংশন কল করি না কেন, আমি এমন একটা ভেরিয়েবল চাই যেটা কি না প্রতিবার ওর ফাংশন কলের মাধ্যমে এক করে বাড়বে। অর্থাৎ দেখুন, যতবার আমরা এই ফাংশনটাকে কল করেছি ততবার এই কাউন্ট বলে ফাংশনটা কিন্তু প্রতিবার ইনিশিয়ালাইজ হয়েছে, আর প্রতিবার সেটার মধ্যে দেখুন এই 0 বলে ভ্যালুটা কিন্তু অ্যাড হতে গেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম চাই যে না, এই যে কাউন্ট বলে ভেরিয়েবলটা রয়েছে এটা প্রতিবার তার আগের ভ্যালুটা নিয়ে থাকুক। অর্থাৎ দেখুন, প্রথমবার আমি যখন কাউন্টকে কল করেছিলাম তখন কাউন্টের মধ্যে ভ্যালু কত ছিল বলুন তো, 1। কারণ কি, কারণ কাউন্টের প্রথম ভ্যালু ছিল 0, তারপরে কাউন্টটাকে আমি 1 বাড়িয়েছি, মানে কাউন্টের ভ্যালু হয়ে গেছে 1, তারপরে এখানে কাউন্টটাকে শো করিয়েছি। দ্বিতীয়বার যখন আমি কাউন্টটাকে কল করলাম তখন যদি আমি এমন চাই যে না, আগের বারের কাউন্টের ভ্যালু কত ছিল, 1, ও সেইখান থেকেই এই জায়গাটাকে এক্সিকিউট করুক। অর্থাৎ 1-এর সঙ্গে এখন যদি কাউন্ট প্লাস প্লাস হয় তাহলে সেটা কত হবে, 2, তখন ও কত শো করবে, 2টাকে এখানে শো করিয়ে দেবে। আবার যখন পরের বার অর্থাৎ থার্ড যখন ফাংশনটাকে আমি কল করছি তখনও কি করবে, তখন যখন ওই ফাংশনটাকে কল করবে তখন কাউন্টের যে প্রিভিয়াস ফাংশনের যে ভ্যালুটা ছিল, অর্থাৎ প্রিভিয়াস ফাংশন কলিং কোনটা, এইটা, এখানে কাউন্টের ভ্যালু কত ছিল, 2, ও শুধুমাত্র সেটাকে নিয়েই প্লাস প্লাস করবে, অর্থাৎ 2 প্লাস প্লাস মানে কত হবে, 3, তখন তারপরে এইখানটাতে 3 শো করাবে। আমি জিনিসটা এরকমভাবে চাইছি, অর্থাৎ আমি চাইছি যে ফাংশনের মধ্যে এমন একটা ভেরিয়েবল থাক যেই কিনা ওই ফাংশনের আগের কলিংয়ের মধ্যে ওই ভেরিয়েবলটার ভ্যালু যেটা ছিল সেইটাকে নিয়ে যাতে কাজ করে, নতুন করে যাতে ইনিশিয়ালাইজ এভাবে না করে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ফাংশন কলিংয়ে যদি কাউন্টের ভ্যালু থাকে 4, তাহলে এই পরের ফাংশন কলিংয়ে যেন ওই কাউন্টের ভ্যালুটাকে নিয়েই কাজ করা হয়, অর্থাৎ 4কে নিয়ে যেন কাজ করা হয়, নাকি 0কে নিয়ে। তো এরকম যখন আপনি চাইবেন যে কোনো একটা ফাংশন কলে কোনো একটা ভেরিয়েবলের প্রিভিয়াস ভ্যালুটাকে রিটেন করতে বা প্রিভিয়াস ভেরিয়েবলটার যে ভ্যালুটা ছিল সেটাকে নিয়ে কাজ করতে, তখন আপনি সেই ভেরিয়েবলটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করুন। তাই তার জন্য কি করতে হবে, আপনাকে এখানে জাস্ট ভেরিয়েবলটার আগে লিখে দিন স্ট্যাটিক, যে এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল। অর্থাৎ এর যে ভেরিয়েবলের ভ্যালুটা রয়েছে সেটা প্রিভিয়াস ফাংশনের ভ্যালু থেকেই নাও বা প্রিভিয়াস কলিং থেকে নাও। তাই এবার দেখুন, যেই মুহূর্তে পিএইচপি প্রথমবারের জন্য এটাকে কল করবে, তাই প্রথমবারের জন্য ও কী করবে, ও জাস্ট ফাংশনটা ডেফিনেশনে আসবে, এসে দেখবে যেখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে, তার ভেরিয়েবলটার ভ্যালু কি, কাউন্ট ইকুয়াল টু 0। ও প্রথম ফাংশন কলিংয়ের জন্য এটাকে কিন্তু এক্সিকিউট করবে। তারপরে এই লাইনে আসবে কাউন্ট প্লাস প্লাস, মানে কত হলো, 1 হলো। ও জাস্ট তারপরে এখানটাতে ইকো করে দিল 1। তারপরে সেকেন্ড ফাংশন কলে আসবে, আবার এখানে যাবে। এইবার যেহেতু এটা স্ট্যাটিক ভেরিয়েবল ছিল আর এই ফাংশনটা একবার কল হয়ে গেছে, ও কিন্তু আর এটাকে এক্সিকিউট করবে না, ও চলে যাবে পরেরটাতে কাউন্ট প্লাস প্লাসে, আর দেখবে যে এই কাউন্টের ভ্যালুটা এর আগের ফাংশন কলে কত ছিল, ও তখন দেখবে যে 1 ছিল, তখন ও কী করবে, কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ এটাকে জাস্ট 2 করে দেবে। ঠিক আছে, 2 করে দিল, আর আপনাকে জাস্ট ইকো 2, এখানটাতে আপনি তখন 2 দেখতে পাবেন। তারপরে থার্ড ফাংশন কলে চলে গেল, আবার এখানে গেল। এবার যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবল এটাকে দেখবে না, ও কী করবে, কাউন্ট প্লাস প্লাস করবে। এবার এই কাউন্টের ভ্যালুটা কোথা থেকে নেবে, আগের ফাংশন কল থেকে। আগের ফাংশন কলে কাউন্টের ভ্যালু কত ছিল, 2 ছিল, তখন 2 প্লাস প্লাস মানে কত হলো, 3 হলো। এখানে কত শো করিয়ে দেবে, 3 শো করিয়ে দেবে, 3 শো করিয়ে দেবে। ঠিক আছে, তো চলুন এইভাবেই পুরো জিনিসটা কিন্তু কাজ করবে। তো আমরা এটাকে জাস্ট সেভ করলাম, আমরা এবার এখানে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন এখানটাতে 1 2 3 এরকমভাবে আসছে, তাই না? আপনি যতবার এই ফাংশনটাকে কল করবেন ততবারই কিন্তু ও তার প্রিভিয়াস ভ্যালুর উপরে বেস করে আপনাকে আউটপুটটা কিন্তু দেবে। মনে করুন এখানটাতে 4 হবে, এখানটাতে কত হবে, 5 হবে, তাই না? আমরা এটাকে সেভ করলাম, আমরা এবার এখানে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন 1 2 3 4 5
ঠিক আছে। তো এইটাই হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। দেখুন, স্ট্যাটিক ভেরিয়েবলটা বোঝানোর মেন কারণ হলো যে আপনার কোনো না কোনো সময় দেখবেন এই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করার প্রয়োজন পড়েছে। অর্থাৎ আপনি এরকম একটা ফাংশন কল করে যাচ্ছেন আর আপনি চাইছেন যে প্রিভিয়াস ফাংশনে যে ভেরিয়েবলের ভ্যালুটা ছিল আপনি তার পরের ফাংশন কলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা নিয়ে কাজ করতে চাইছেন, তখন আপনার এই স্ট্যাটিক ভেরিয়েবলটা কিন্তু খুব কাজে দেবে। এটা সচরাচর সবসময় আপনার ইউজ হবে না, বাট এমন একটা সিচুয়েশন আসবে যেখানটাতে দেখবেন আপনাকে স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করতে হচ্ছে। তাই এই স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকা কিন্তু খুবই প্রয়োজন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিএইচপিতে স্ট্যাটিক ভেরিয়েবল কী হয় বা স্ট্যাটিক ভেরিয়েবল স্কোপ কী হয় আর সেটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানটাতে আপনারা আমারই বিভিন্ন চ্যানেলের এবং পেজের লিস্ট দেখতে পারবেন বা লিঙ্ক দেখতে পারবেন। কাইন্ডলি সে সমস্ত চ্যানেল এবং পেজগুলোতে ভিজিট করবেন আর সেগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসুক না কেন সেটার আপডেট যাতে সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী পর্বে দেখা হচ্ছে পিএইচপির আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।